পৃথিবীতে মানবতার রাজনীতির দল একটাই আছে, বাকি দলগুলোকে আমরা মানবতার দৃষ্টিতে, এটা আমাদের কোনো গোড়ামি নয়, একক গোষ্ঠীবাদী দলকে আমরা রাজনীতি বা রাজনৈতিক দল হিসেবে স্বীকার করতে পারি না। ফেসিবাদী আন্দোলন যে হয়েছে সেটার সাথে আপনার সম্পৃক্ততা ছিলেন। সো বাংলাদেশ এই মুহূর্তে সংস্কার, নির্বাচন, ঐক্যমত, নানা প্রোগ্রাম হচ্ছে। সো যেহেতু আপনি ফেসিজমের বিরুদ্ধে ছিলেন, সে জায়গা থেকে আপনাদের কেন ডাকা হয়নি? আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে সেটা নিরপেক্ষ, স্বাধীন এবং সেটা এই নিরাপদ পরিবেশ, সামাজিক পরিবেশটা নিরাপদ থাকতে হবে। আমরা একটা জায়গায় যখন সমাবেশ আয়োজন করি তখন দেখি আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে যারা যুক্ত আছে তারা এবং অন্যান্য দল মিলে বাধা দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শো রাজনৈতিক আলাপচারিতে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের নেই আমরা আপনাদের সাথে কোনো না কোনো অতিথির সাথেই পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের মাঝে একজন স্পেশাল অতিথি আছেন, যিনি হচ্ছেন মানবতার রাজনীতির প্রবর্তক এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা, খুবই জনপ্রিয় একজন মানুষ, আল্লামা ইমাম হায়াত। ওনার সাথে আমরা সমসাময়িক বিষয় এবং বর্তমান রাজনীতি এবং ওনার যে সংগঠন, সেই সংগঠনের অনেকগুলো প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে আসলে আমরা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আসলে সিএনটিভির সাথে থাকতে হবে। শুরুতে আপনার কাছে যে কেমন আছেন? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া। আপনার কাছে যে আসলে প্রথম যে প্রশ্ন আসলে জানতে চাই সেটা হচ্ছে যে বিশ্ব রাজনীতির, মানবতার রাজনীতি আপনি প্রবর্তক এবং বলছেন যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব প্রতিষ্ঠাতা, ইনসানিয়াত বিপ্লবটা কি একটু জানাবেন? জি, ধন্যবাদ। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি এবং সত্য মানবতার মুক্তির জন্য যারা যুগে যুগে কালে কালে ত্যাগ স্বীকার করেছেন, মুসলিম ও মুসলিম নির্বিশেষে তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে শুরু করছি। আপনি জানতে চেয়েছেন ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন কি? ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন এটা মানব জীবনের সংজ্ঞা, মানব জীবনের যে রূপরেখা, জীবনের সত্য উপলব্ধি করা, মানব জীবনের যে প্রাকৃতিক রাজনীতি তা তুলে ধরা, পুনঃপ্রবর্তন করা এবং দয়াময় স্রষ্টা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গড়ে তোলা। আচ্ছা, যে ইসলাম প্রচারে তো এটা একটা অংশ আপনাদের, যে এটা তো একটা পলিটিক্যাল পার্টি আমরা বলতে পারি, পাশাপাশি ইসলাম প্রচার করছেন। কিভাবে ইসলাম প্রচার করছেন বা আপনাদের কতগুলো শাখা উপশাখা আছে সে বিষয়টা একটু জানাবেন। জি, ধন্যবাদ। ইসলামিয়া বিপ্লব সরাসরি কোনো ধর্মীয় সংগঠন নয়, তবে ধর্মের যে মানবিক মূল্যবোধ, ধর্মের নির্দেশিত যে মানবতার রাজনীতি এবং ধর্মের যে মূল সত্য অর্থাৎ দয়াময় স্রষ্টার নামে যে অস্তিত্ব, তা আবার পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে ইনসানিয়াত বিপ্লব ইসলামের যে আসল সত্য এবং সব মানুষের কল্যাণে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দান রহমত, দয়াময় আল্লাহ তাআলা সব মানুষকে যে যার যার জীবনের আত্মমালিকানা, জীবনের অধিকার, স্বাধীনতা, রুটি রুজি দান করেছেন, তা আবার পুনরুদ্ধার করার জন্য ইনসানিয়াত বিপ্লব কাজ করছে। কারণ ইসলাম যা দিয়েছে তা এখন প্রায় সবই রুদ্ধ। অপরদিকে ইসলামের নামে বিভিন্ন বিকৃত ধারা চলছে, সেখান থেকেও ইসলামের আসল ধারাকে, যে সত্য মানবতা ভিত্তিক, সব মানুষের কল্যাণ ভিত্তিক, সব মানুষের ভালোবাসা ভিত্তিক যে ইসলামের মানবিক গণতান্ত্রিক রূপরেখা, সেটাকে ইসলামিক বিপ্লব তুলে ধরছে। আচ্ছা, একটা বিষয় কিন্তু সবসময় দেখে আসছি যে আপনারা বলছেন যে আসলে ধর্মের নামে আসলে কোনো রাজনীতি হয় না, সে বিষয়টা একটু বলবেন আসলে। ধন্যবাদ আপনাকে। ধর্ম আধ্যাত্মিক রাজনৈতিক একটা পূর্ণাঙ্গ বিষয়। বিশেষভাবে ইসলাম আত্মিক, রাজনৈতিক সব দিকে জীবনের পরিপূর্ণ দিগদর্শন এবং সে ভিত্তিতেই ইসলাম তথা ইসলামের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দাতা দয়াময় আল্লাহ তাআলা সব মানুষকে বাঁচার অধিকার দিয়েছেন, সব মানুষকে নিরাপত্তা দান করেছেন, সব মানুষের অধিকার, স্বাধীনতা দান করেছেন। অতএব ইসলামের নির্দেশিত যে রাজনৈতিক ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত, সেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্রটা সবাইকে দান করেছেন, দুনিয়া সবাইকে দান করেছেন। যেমন ভাবে আলো, বাতাস, মাটি, পানি, সূর্যের আলো, অক্সিজেন সবাইকে দান করেছেন। এই জন্য রাষ্ট্রটা ইসলামের দৃষ্টিতে এবং প্রকৃত ধর্মের
মানবিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র একক ধর্মের বা একক জাতির একক মতবাদের নয়, এবং অপরদিকে ইসলাম চাপিয়ে দেওয়ার, রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এই জন্য ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনৈতিক দল হলে এবং রাষ্ট্র হলে রাষ্ট্রটা এক ধর্মের হয়ে যায়, তখন ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম রুদ্ধ এবং বিকৃত উৎখাত হয়ে যায়, এবং একক ধর্মের নামে রাষ্ট্র হলে অন্য ধর্মের অন্য মতবাদের মানুষের অধিকার স্বাধীনতা রুদ্ধ হয়ে যায়। এই জন্য ইসলামের নামের রাজনৈতিক দল এবং রাষ্ট্র ইসলামের মৌলিক শিক্ষার বিপরীত, এবং ইসলামের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষার জন্য ইসলামের এই নির্দেশিত রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণে মানবতা রাজনীতি এবং সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র। এটা অরিজিনালি ইসলামের দান, কিন্তু ইসলামের সরাসরি নামে রাষ্ট্র হলে সেটা ইসলামের নামে একটা বিপরীত, ইসলামের মূল শিক্ষার বিপরীত রাজনীতি হয়, এবং অন্যান্য ধর্মের নামে যখন রাষ্ট্র হয় তখন সেটা আসলে ধর্মের নামে একটা ধোঁকা প্রতারণা, ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, একটা হিংস্র রাজনীতি, একটা একক গোষ্ঠীবাদী শরীর রাজনীতি কায়েম হয়, রাষ্ট্র একক গোষ্ঠী শরীরবাদী হয়ে যায়। যেমন আজকে ইসরায়েল ধর্মের নামে রাষ্ট্র, বা ইন্ডিয়ার রাষ্ট্র, এবং আরো ইসলামের নামেও বিভিন্ন রকমের যে একক গোষ্ঠীর রাষ্ট্র, আল আরবে সৌদি ওহাবি গোত্রবাদের একক গোষ্ঠীবাদের রাষ্ট্র। একটু প্রশ্ন করতে চাই, এর মধ্যে একটু ইন্টারাপ্ট করতে চাই। বলছেন যে আসলে ধর্মের নামে কোনো রাজনীতি করা যাবে না, তাহলে আপনারা যেটা রাজনীতি করছেন সেখানে কি সকল ধর্মের মানুষকে ইনভলভ হতে পারবে? সে বিষয়টা অবশ্যই পারবেন, ধর্মের নামে পারবে না, কিন্তু ধর্মের শিক্ষার ভিত্তিতে, ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে, ধর্ম যে সব মানুষের অধিকার দিয়েছে সেই অধিকারের ভিত্তিতে ধর্ম তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যারা যার বিশ্বাস নিয়ে চলার অধিকার দিয়েছেন। ধর্ম চাপিয়ে দিতে নিষেধ করা হয়েছে ক্ষমতার বলে। এই জন্য ধর্ম যখন ক্ষমতা আশ্রয়ী হয়ে যায় তখন সেটা আর ধর্ম থাকে না, শাসক গোষ্ঠীর একটা অন্যায়ের হাতিয়ার হয়ে যায়। তাই ইসলামকে এবং ধর্মকে রক্ষার জন্যই এবং ইসলামের স্বাধীনতা রক্ষার জন্যই ধর্মের নামে রাজনৈতিক দল রাষ্ট্র হওয়া উচিত নয়। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, আসলে সুন্দরভাবে আপনি জবাবটা দিয়েছেন। আমরা দেখছি প্রচলিত যে রাজনীতি যেটা আছে এখন, যে কালচারটা চলছে, আপনারা বলছেন যে আসলে মানবতার রাজনীতি, দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? ধন্যবাদ আপনাকে। পার্থক্য সম্পূর্ণ বিপরীত। বর্তমান পৃথিবীতে শত শত রাজনৈতিক দল আছে, কিন্তু রাজনীতি কেবল দুইটা আছে। রাজনীতি আর রাজনৈতিক দল তো পার্থক্য আছে। রাজনীতি বর্তমান দুনিয়ায় কেবল তিনটা রাজনীতি আছে। একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি, ধর্মের রাজনীতি নয়, ধর্মের নামে। আর একটা রাজনীতি আছে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে, ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, বিভিন্ন মতবাদ, বস্তুবাদী চেতনার ভিত্তিতে যে রাজনীতি এবং রাজনৈতিক দল। তো একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি, একটা জাতীয়তাবাদী রাজনীতি, আর একটা রাজনীতি এখন ম্রিয়মান, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি। তো এই তিনটা রাজনীতির কারণে পৃথিবীতে সত্যের বিলুপ্তি, মানবতার ধ্বংস, পৃথিবীতে যত খুন, জুলুম, অবিচার, মানব জীবনের যত ক্রাইসিস আছে, যুদ্ধ, বিগ্রহ, এই সব কিছুর পিছনে এবং মানুষ অমানুষ হওয়ার পিছনে, পৃথিবীটা কারাগার কষাইখানা হয়ে যাওয়ার পিছনে, রাষ্ট্রগুলো একক গোষ্ঠীর হাতিয়ার স্বৈরতন্ত্র হয়ে যাওয়ার পিছনে এই তিনটা রাজনীতিকে এক শব্দে বলা যায় একক গোষ্ঠীবাদী রাজনীতি বা স্বৈর রাজনীতি। এর মধ্যে দিয়ে স্বৈর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এবং এই তিনটা রাজনীতি থেকে জীবনকে, জগৎকে, সত্যকে, জীবনের স্বাধীনতাকে উদ্ধারের জন্যই মানবতার রাজনীতি। তো এই তিনটা রাজনীতির বিষাক্ত ধারাতেই আজকে দুনিয়া, সব মানুষ কষ্ট পাচ্ছে, সব দিক থেকে যুদ্ধ, বিগ্রহ, খুন, জুলুম, অবিচার এবং রুটি রুজির যে ক্রাইসিস, মানুষের বৈষম্য, ভেদাভেদ, পৃথিবীতে মানবতাকে বিভক্ত করা, মানবতা পরস্পর শত্রু হওয়া, বিদ্বেষ, বিভক্তির পিছনে আছে এই একক গোষ্ঠীবাদী, একক স্বৈর রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে এবং সমাজতান্ত্রিক রাজনীতি। এখান থেকে জীবনের মুক্তির জন্য, এই অপরাজনীতির যে বিষাক্ত ধারা থেকে সব মানুষকে রক্ষার জন্যই, মানবতা, মানব জীবনকে রক্ষার জন্যই মানবতা রাজনীতি। আর মানবতা রাজনীতির সাথে এগুলোর বৈপত্য, এরা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। মানবতা রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণের ধারক, সব মানুষের সুরক্ষার জন্যই, সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যই মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতা রাজনীতি। আচ্ছা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব শুধু কি বাংলাদেশে হচ্ছে নাকি পৃথিবীর আরো কোথাও কোন জায়গায় হচ্ছে? মানবমণ্ডলীকে নিয়ে মানব জীবন, এটা ন্যাচারাল রাজনীতি। এটা অ্যাক্টিভিটি কোন জায়গা আছে আপনাদের? অ্যাক্টিভিটি কোন জায়গা আছে? 40টা দেশে আছে, তার মধ্যে ফ্রান্স, ব্রিটেন এবং পর্তুগাল, আর কয়েকটা দেশে এটা নিবন্ধিত রাজনৈতিক দল। বাংলাদেশে যেমন নিবন্ধিত রাজনৈতিক দল।
ওই দেশে কি আপনার মাধ্যমে আপনি প্রচার করেছেন বা জি, দেশের নেতৃবৃন্দ আছেন, সেখানকার স্থানীয় বা অনেক যারা মানবতায় বিশ্বাস করেন, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রে বিশ্বাস করেন, যারা একক গোষ্ঠীর রাজনীতি থেকে মানবতার মুক্তি চান, তারা সবাই মানবতা রাজনীতির দিকে যুক্ত হচ্ছেন, কাজ করছেন, যারা সম্পৃক্ত হচ্ছেন। আর একটা প্রশ্ন, কিছুদিন আগে আপনি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার সমালোচনা করছেন, বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চাইলেন। আসলে কেন পদত্যাগ চাইলেন? আমরা আসলে বিগত স্বৈরাচারী আমলে আমরা অনেক নিপীড়িত হয়েছি। আমরা দেখেছি রাষ্ট্র একক গোষ্ঠীর হাতিয়ার হয়ে গেছে, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, নির্বাচন নামে প্রশাসনের নির্বাচন হচ্ছে, জনগণের ভোটাধিকার নিরাপত্তা নাই, রাজনীতির নামে গুন্ডাতন্ত্র কায়েম হয়েছিল, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আমরা স্বৈরতন্ত্র থেকে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা রাজনীতি থেকে মুক্তির জন্য কাজ করছিলাম। তো পরবর্তীকালে কোটা আন্দোলনের মধ্যে দিয়ে যখন সেটা সরকার পতনের আন্দোলন হলো, জনগণ সবাই সরকার পতন চাইলো, কিন্তু পতনের পর যে অন্তর্বর্তী সরকার হলো, আমাদের আশা ছিল যে তারা দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করবেন, মানবাধিকার পুনরুজ্জীবিত করবেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করবেন এবং তারা মানে একক গোষ্ঠীর মানে পক্ষপাত প্রতিনিধিত্ব করবে না। হ্যাঁ, তারা একটা সুষ্ঠু নির্বাচন করবেন। কিন্তু আমরা দেখলাম একেবারে আমাদের আশার সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেলেন, তারা গণতন্ত্র বিরোধী হয়ে গেলেন। উপরে মুখে না বললেও এটা স্বাধীনভাবে আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা বৈষম্য বিরোধী কথা বলে বৈষম্যবাদী করলেন। তারা যে এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ করলেন, আমাদের একটা মানে দুই একটা দল ব্যক্তি রেখে সবগুলো দলকে একত্র করলেও যারা আমাদের একটা জেলার সদস্য সংখ্যার চেয়েও কম, 10-11টা দলকে ঐক্যমত্য প্রোগ্রামে আপনাদেরকে ডাকা হয়নি? না, ডাকা হয়নি। সেটা কাদের ফল্ট? কেন ডাকা হয়নি? আমরা তাদের যে পক্ষপাত দুষ্ট আচরণ, মানে দলনিরপেক্ষতা হারালেন, আমরা এগুলোর সমালোচনা করেছিলাম। আমরা বলেছিলাম আপনারা দলনিরপেক্ষ থাকুন, পক্ষপাত মুক্ত থাকুন এবং সবাইকে নিয়ে সবার সাথে কথা বলে আমাদের যারা প্রতিপক্ষ সবাইকে নিয়ে আপনারা কাজ করুন। আপনারা একদিকে দেশকে ঠেলে দিবেন না, জননিরাপত্তা ধ্বংস করবেন না, অর্থনীতি ধ্বংস করবেন না, শিল্প কারখানা ধ্বংস করবেন না, প্রতিহিংসা রাজনীতি করবেন না। কেউ ব্যক্তিগতভাবে অপরাধ করলে সেটার বিচার করবেন, কিন্তু কোনো একক দলের দিকে মানে দেশকে ঠেলে দিবেন না। ফেসিবাদী আচরণ করবেন না, আগের মতো স্বৈরাচারী আচরণ করবেন না, করলে আপনাদের সাথে আমরা থাকতে পারবো না। ফেসিবাদী আন্দোলন যে হয়েছে সেটার সাথে আপনার সম্পৃক্ততা ছিলেন। সো বাংলাদেশ এই মুহূর্তে সংস্কার, নির্বাচন, ঐক্যমত, নানা প্রোগ্রাম হচ্ছে। সো যেহেতু আপনার ফেসিজমের বিরুদ্ধে ছিলেন, সে জায়গা থেকে আপনাদের কেন ডাকা হয়নি? যে এখন বললেন যে আসলে এটাকে আপনাদেরকে এর আগে যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রাম আপনাদেরকে ইনভাইটেশন দিয়েছে কিনা? না, দেয়নি। সে জায়গাতে আপনারা কোনো ধরনের রাষ্ট্রীয়ভাবে অভিযোগ করছেন কিনা? সেই জায়গায় আমরা করেছি, আমরা তাদের কাছে 10 দফা স্মারকলিপি পেশ করেছি, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছি, আমরা প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি পেশ করেছি, আমরা ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সমাধান করেছি, প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ করেছি। আমরা সব উপায়ে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা রাষ্ট্রকে এক গোষ্ঠীর দিকে ঠেলে দিবেন না, জনগণই বিচারক, জনগণই রাষ্ট্রের মালিক, জনগণই সিদ্ধান্ত নিবে এবং সবাইকে অধিকার দিন, আমাদেরকে কথা বলার সুযোগ দিন এবং এটা দলনিরপেক্ষ, একটা পক্ষপাত মুক্ত থাকুন, নির্বাচনের ব্যবস্থা করুন। কিন্তু তারা সেটা কর্ণপাত না করে বিপরীত দিকে নিয়ে গেছেন এবং জননিরাপত্তা ধ্বংস করছেন। কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ চাকরিচ্যুত হয়ে গেছে, দেশে একটা ক্রাইসিস শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে খুন জুলুম চলছে, কোনো নিরাপত্তা নাই। এই অবস্থায় আমরা তাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে আমরা তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম রাষ্ট্রের স্বার্থে। আমাদের কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই, রাষ্ট্রের স্বার্থে আপনারা তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এবং যে আপনার যে স্মারকলিপি যে দিয়েছেন তার রিপ্লাই তারা কি দিয়েছে? না, খুবই দুঃখজনক লাগছে। তারা একটা লিখিত রিপোর্ট, একটা যে জবাব দিবেন, কারণ তাদের জবাব মতো ক্ষমতা নাই, কারণ অভিযোগগুলো সত্য এবং তারা অন্যায় করছেন। তাই তারা নিজেদের সাফাই গাওয়ার মতো এবিলিটিও তাদের নাই, দেন না, এটা সৌজন্য প্রকাশ করেন না। আচ্ছা, যেই আপনার যে স্মারকলিপিটা যে প্রদান করছেন সেটা হচ্ছে যে রিসেন্ট যে ঐক্যমত্যের যে একটা প্রোগ্রাম হয়েছে, তার আগে কি আপনার স্মারকলিপি প্রদান করেছেন? অনেক আগে। তাহলে তারাও এটা আসলে বিচার বিশ্লেষণ বা বিবেচনা রাখেননি কেন? সেটা আসলে তারা যে বৈষম্য করছেন, তারা যে গণতন্ত্রে বিশ্বাস করেন না, সবার অধিকারে বিশ্বাস করেন না, তারা যে পক্ষপাত দুষ্ট করছেন তাই প্রমাণিত হলো। আচ্ছা, এটা আসলে খুব ক্রিটিক্যাল একটা বিষয়, খুবই দুঃখজনক। আমরা মনে করি যে আসলে রাষ্ট্রে যারা ফ্যাসিজম বিরুদ্ধে ছিল তাদেরকে অবশ্যই ঐক্যমত বলতে আমরা সবাইকে বুঝি যে সবার আপনার প্রশ্ন থাকবে এবং সবার কি কি চাওয়া পাওয়া সবকিছু থাকবে। সরকারের পতনের 2 দিন আগে আমরা প্রকাশ্যে প্রোগ্রাম করেছি অনেক ঝুঁকি নিয়ে। আচ্ছা, সো সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয়ে যদি আমরা বলি যে
নির্বাচন যেহেতু আপনারা যেহেতু একটা দল, আপনারা তো নির্বাচন নেই, এই মুহূর্তে কি ভাবছেন? যে যদি আগের মতো মানে প্রশাসনের নির্বাচন না হয়, আমাদেরকে এবং সব দলকে যদি কাজের সুযোগ দেওয়া হয়, আমরা যদি নিরাপদে নিজের ভোট দিতে পারে, তাহলে আমরা অবশ্যই 300 আসনেই আমরা প্রার্থী দিব, আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আর যদি নির্বাচনের নামে যদি কোনো ধোঁকা প্রতারণা প্রহসন হয়, ক্ষমতার বলে কোনো দলের দিকে দেশকে ঠেলে দেওয়া হয়, তাহলে আমরা সেটাকে বৈধতা দিব না, আমরা নির্বাচন বর্জন এবং প্রতিরোধ করব। আচ্ছা, অনেকে তো আপনার কি কোনো দলের সাথে শরিক হয়ে অংশগ্রহণ করবেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? পৃথিবীতে মানবতার রাজনীতির দল একটাই আছে, বাকি দলগুলোকে আমরা মানবতার দৃষ্টিতে, এটা আমাদের কোনো গোড়ামি নয়, একক গোষ্ঠীবাদী দলকে আমরা রাজনীতি বা রাজনৈতিক দল হিসেবে স্বীকার করতে পারি না। যে যারা একক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, স্বৈর রাজনীতি করেন, যেহেতু আমরা স্বৈরতার বিরুদ্ধে, তাই স্বৈর রাজনীতিকে আমরা রাজনীতি হিসাবে স্বীকার করার সুযোগ নাই, এবং স্বৈর রাজনীতির সাথে আমাদের জোট হওয়ার সুযোগ নাই। মানবতা আর মানবতা বিরোধী শক্তি, মানবতা আর পাশবতা কখনো জোট বা একক হতে পারে না। তার মানে হচ্ছে আপনারা হচ্ছে নিজস্ব গতিতে কিন্তু আগাবেন, সেটা আসলে সিদ্ধান্তটা আপনারা নেবেন আমরা মনে করছি। সেই জায়গাতে আসলে যে এখন আরেকটা বিষয়, নির্বাচন সংস্কার, অনেকগুলো বিষয়, যেহেতু আপনারাও বাংলাদেশের সিটিজেন, আপনারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন, নির্বাচন এবং সংস্কার নিয়ে অনেক ভাবনা হচ্ছে, সে বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে সেটা খুবই জরুরি। আমাদেরকে যে সংবিধান সংস্কার যে কমিশন, সেটা আমাদেরকে চিঠি দিয়েছিলেন যে সংবিধান সংস্কারে আমাদের কোনো প্রস্তাব আছে কিনা। আমরা 18টা প্রস্তাব দিয়েছিলাম, এবং সংস্কারের প্রধান যে অধ্যাপক আলী রিয়াজ, আমরা তার সাথে সাক্ষাৎ করে আমরা কথাও বলেছি। তো আমরা বলেছি যে টেকনিক্যাল সংস্কার মূল বিষয় নয়, মৌলিক নীতিগত সংস্কার প্রয়োজন। কারণ অশুভ রাজনীতির কারণেই সমস্ত ক্রাইসিস। স্বৈর রাজনীতি দূর করতে হবে, তাই সর্বপ্রথম রাজনৈতিক সংস্কার প্রয়োজন। রাজনীতির সংস্কার না করে টেকনিক্যাল সংস্কার বা কসমেটিক সংস্কারে কোনো পরিবর্তন আসবে না। তাই বর্তমান ক্রাইসিস বাংলাদেশ বা দুনিয়ার যে কোনো জায়গায় ক্রাইসিসের মূলে আছে গোষ্ঠীবাদী রাজনীতি। মূল অসুখের মূল ভাইরাসের চিকিৎসা না করে আপনি শুধু উপরে কোনো একটা ট্রিটমেন্ট করলে হবে না, মানে লাভ হবে না। সব মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, রাষ্ট্রের মালিক সবাই নিশ্চিত করতে হবে। একক গোষ্ঠীবাদ থেকে রাজনীতিকে রাষ্ট্রকেও রক্ষা করতে হবে। তো এই জন্য আমরা রাজনীতির সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম যে একক ধর্ম, একক মতবাদ ভিত্তিক দল হইতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে হলে, নির্বাচনে অংশগ্রহণ করতে হলে, সে দলকে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। সেটা একক ধর্ম ভিত্তিক, একক মতবাদ ভিত্তিক হতে পারবে না। তাই সার্বজনীন মানবতার প্রতিনিধিত্বশীল, সবার অধিকারের রক্ষক, সব ধর্মের যার যার ধর্মীয় অধিকারের যারা স্বীকৃতি দিবেন, তারাই রাজনৈতিক দল হবেন। এভাবে সংস্কার করুন। তো তারা আমাদের সামনাসামনি এগুলোর যৌক্তিকতা স্বীকার করেছেন, এবং আমাদের কিছু প্রস্তাবকে তারা এই ইমপ্লিমেন্ট করবেন বলে বলছেন, সেটাও বলেছেন, কিন্তু বাস্তবে সেটা আর কোনো দেখতে পাননি, কোন প্রয়োগ দেখেনি, কার্যকারিতা নেই। আসলে সেটা আসলে ওনার কতটুকু নিয়েছেন সেটা আসলে নির্বাচন যে প্রশ্নটা আমি রাখতে চাইছি, যে ওনার বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরে নির্বাচন দিবা, 2026 সালের প্রথমে নির্বাচন দিবে। আপনার নির্বাচন কোন সময় হওয়া উচিত বলে আপনারা মনে করছেন? আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে সেটা নিরপেক্ষ, স্বাধীন, এবং সেটা এই নিরাপদ পরিবেশ, সামাজিক পরিবেশটা নিরাপদ থাকতে হবে। আমরা একটা জায়গায় যখন সমাবেশ আয়োজন করি, তখন দেখি আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে যারা যুক্ত আছে, তারা এবং অন্যান্য দল মিলে বাধা দিচ্ছেন। আমরা এখনো বাধা দিচ্ছেন, এখনো নরসিংদীতে আমরা সমাবেশ আয়োজন করলাম, তারপর আমরা এই পথসভা আমরা মানববন্ধন করলাম, কয়েকটা দল মিলে আমাদের উপর আক্রমণ করলেন রাস্তায়। একবারে শান্তিপূর্ণ সমাবেশ, আমাদের প্রোগ্রাম গুলো অলওয়েজ শান্তিপূর্ণ, এবং কারো বিরুদ্ধে উস্কানিমূলক কোনো কথাও থাকে না, কোনো দল মতের নামও থাকে না। আমরা মতবাদ নিয়ে কথা বলি, দল নিয়ে নয়। তো এভাবে তারা হামলা করলেন, আমাদের শতাধিক ভাই বোন আহত হলেন। মানে এখনো আপনারা বলছেন যে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস বলছে আসলে বৈষম্য দূর হচ্ছে, সে জায়গা থেকে আপনারা বলছেন সবার সমাবেশ বৈষম্যের শিকার, বিদ্বেষের শিকার নয়, শুধু আমরা হামলার শিকার। আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মানুষের কাছে মানবতা রাজনীতি তুলে দিতে দেওয়া হচ্ছে না। তো কিভাবে আমরা নির্বাচনে যাব? ওনারাই পরিবেশ নষ্ট করছেন। এটাতে উত্তরণের উপায় কি? সেটা ওনারা যদি সংশোধন হন, আমরা দাবি দেওয়া দিচ্ছি, আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি, কিন্তু তারা তো কর্ণপাত করছেন না। তারা বরং রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেদের কিংস পার্টি তৈরি করছেন, মানে আরো নিবন্ধন দিচ্ছেন।
আপনাদের নিবন্ধন নাম্বার কত এবং আপনার কোন প্রতীকে আসলে নির্বাচন করার সম্ভাবনা আছে? 46, তবে তখন 46 ছিল না। এবং নিবন্ধন নিয়ে তো অনেক আসলে আপনাদের ঝামেলা হয়েছিল। আমরা তখন নিবন্ধন পেয়েছি তখন 41। আমরা 7 বছর হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করে বারবার আপিল করে তারপর নিবন্ধন পেয়েছি। আওয়ামী লীগ সরকার আমাদের নিবন্ধন দেয়নি, নির্বাচন কমিশন। আমরা নিবন্ধনের সকল শর্ত পূরণ করার পরেও বিনা কারণে নিবন্ধন দেননি। পরে আমরা হাইকোর্টে রিট করি, হাইকোর্টও আমাদেরকে নিবন্ধনের আদেশ দেন। তারপর ওনারা আবার উল্টা আপিল করেন, তারপর সুপ্রিম কোর্ট আমাদের সবকিছু তদন্ত করেন সারা দেশে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে ওনাদের সব শর্ত ঠিক আছে কিনা, এবং সবকিছু পরীক্ষার পরে সুপ্রিম কোর্ট আবার আদেশ দেন নিবন্ধন দেওয়ার জন্য। এবার প্রায় 7 বছর আইনি লড়াই করে আমরা নিবন্ধন লাভ করেছি। আচ্ছা আচ্ছা, এটা আসলে আপনাদের অনেক কঠিন একটা ব্যাপার হয়েছে। আরেকটা প্রশ্ন যদি আপনি রাখি, আপনি কিছু মনে না করেন, সেই বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসবে কিনা আসবে, সে ব্যাপারে প্রত্যেকটা দল একটা কৌশলী অবস্থান আছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? ইসলামী বিপ্লব তো একটা স্বচ্ছ সংগঠন। আমরা মনে করি জনগণ রাষ্ট্রের মালিক, জনগণই তাকে মানে কোন দলকে ভোট দিবে কোন দলকে দিবে না, যার যার মত পথ নিয়ে সবারই নির্বাচনে আসার অধিকার থাকা উচিত, সুযোগ দেওয়া উচিত, এবং জনগণই চূড়ান্ত বিচার করবেন সবকিছু। তাই কোনো ব্যক্তির অপরাধের জন্য কোনো দলকে মানে পুরো দলকে অপরাধী সাব্যস্ত করা বা কোনো ধর্মের একটা লোক সন্ত্রাস করলো পুরো ধর্মকে অনেক জায়গায় নিষিদ্ধ করে দিচ্ছে, এগুলো আমরা সমর্থন করি। আমরা ইসলামী হিসেবে মানবতার রাজনীতি করি, তাই সব মানুষের অধিকার স্বীকার করি। তাই আমরা চাই নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। কোনো ব্যক্তি অপরাধ করলে সে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো দলকে নিষিদ্ধ করে কোনো দলকেই। আওয়ামী লীগ যা করেছেন সেটা আমরা নিন্দা করি। বর্তমানে এই ধরনের প্রয়াস থাকলে সেটা আসলে জনগণের অধিকার হরণ করা হবে, সেটা গণতন্ত্র হবে না, সেটা পরিপূর্ণ সবার অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন হবে না। একটা প্রশ্ন রাখি, অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস কেমন আছে বাংলাদেশ? বাংলাদেশ খুবই খারাপ অবস্থায় আছে। মাজার শরীফে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, জবরদখল হচ্ছে, এবং মন্দিরে হামলা হচ্ছে, অধিকার স্বাধীনতা হরণ হচ্ছে, সেগুলো কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে, নিরাপত্তা ধ্বংস হচ্ছে, রাস্তাঘাটে খুন খারাপি হচ্ছে, এবং তারা দেশ চালাতে যে ব্যর্থ, অধিকার রক্ষায় ব্যর্থ, নিরাপত্তা রক্ষায় ব্যর্থ। তারা নিজেরাই অর্থনীতি ধ্বংস করছেন। শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে কর্মহীন হয়ে পরিবার ধ্বংসের মুখে চলে গেছে। তাই অর্থনীতি রক্ষা করা, নিরাপত্তা রক্ষা করা, এগুলো মৌলিক বিষয় যে কোনো সরকারের। তারা সেটাতে ব্যর্থ হয়েছেন এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা ব্যর্থ হয়েছেন। আসলে খুব ইয়েটা। আর পাশাপাশি আপনার বাবা কিন্তু অনেক বুজুর্গ, আমরা একটু পলিটিক্যাল একটু বের হই, উনার সম্পর্কে একটু জানাবেন যে ওনার বয়স কত হয়েছে, এবং উনি তো বয়স এখন 110 বছর। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে উনি সুস্থ আছেন, উনি দ্বীন মিল্লাতের খেদমত করছেন, উনি সারা জীবনে ইসলামের আসল ধারাকে তুলে ধরার চেষ্টা করছেন, শরীয়ত তরিকতকে রাখার চেষ্টা করেছেন। উনি কোরআন কারীমের তাফসীর করেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের তাফসীর করে শরহ করেছেন, অনুবাদ করেছেন, এবং তিনি সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি প্রায় 50 বছর শাইখুল হাদিস হিসেবে বিভিন্ন মাদ্রাসায় হাদিস শিক্ষা দান করেছেন, তাফসীর শিক্ষা দান করেছেন। এখনো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের শিক্ষা উনি দান করছেন, এবং ইসলামের যে মানবিক রূপরেখা উনি সেটা তুলে ধরেছেন। আমরাও তার থেকেই মূলত দিশা পেয়েছি। ও আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি প্রথমে জানার দরকার ছিল, আপনার সম্পর্কে একটু জানবো, যে আপনি কোথায় বড় হয়েছেন, কোথায় বেড়ে উঠেছেন, পড়াশোনা কোথায় করেছেন, সে ব্যাপারটা একটু আমাদেরকে জানাবেন। আমি তো আসলে মানে চট্টগ্রামে বড় হয়েছি। আমি মাদ্রাসা থেকে মানে হাদিস শরীফ এবং ফিকহ থেকে আমল করেছি, এবং ভার্সিটি থেকে আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি। আবার আমি লতে পড়ালেখা করেছি। কেমিস্ট্রি, ল দুইটা একসাথে? খুব ট্যালেন্ট একজন মানুষ, দুইটা একসাথে কিভাবে ইয়ে করলেন? আমি খুবই ইচ্ছে ছিল, আসলে ইচ্ছে থাকলে পারা যায়। আচ্ছা, লটা কি হচ্ছে বার কাউন্সিলে পরীক্ষা দিয়েছিলেন? না, পরীক্ষা দিইনি, আমি ডিগ্রি নিয়েছি। আমরা পরবর্তীকালে আর ইনসানিয়তের কাজে ব্যস্ত থাকে, আর সেদিকে মানে প্র্যাকটিসের ইচ্ছা ছিল না। আপনি এই সময় আসলে অনেক দেশ ঘুরেছেন, কতটা দেশ ঘুরেছেন? কয়েকটা দেশে ঘুরেছি, এখন তো কাজের জন্য বের হওয়া খুব কঠিন। আচ্ছা আচ্ছা। সর্বোপরি আসলে যে বিষয়টা আসলে আপনি মেসেজ দিবেন যারা সমর্থক, যারা আপনার ভিডিও দেখছেন, বিশ্ব মানবতার যেহেতু আপনার রাজনীতি করছেন, তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে জানাবেন। জি, ধন্যবাদ। আমরা দুনিয়ার সব মানুষের কাছে, বাংলাদেশে আমাদের মানবিক ভাই বোন, সব ধর্মের অনুসারী ভাই বোন, আমরা সবার কাছে আমাদের বার্তা মানুষ হিসেবে এই যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ধর্মের মূল্যবোধ হিসেবে সব মানুষকে ভালোবাসবো, কারোর বিরুদ্ধে শত্রুতা করবো না, কারো ক্ষতি করবো না, এবং সব মানুষের অধিকার, স্বাধীনতা
প্রতিষ্ঠানের জন্য প্রত্যেক মানুষ যেন যার যার বিশেষ আদর্শ ধর্ম মত পথ নিয়ে চলতে পারেন এবং রাষ্ট্রের সেবা যেন সবাই পান, সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ যেন থাকে, খুন জুলুম অবিচারের যেন দূর হয়, জীবন যেন রুদ্ধ না হয়, রাষ্ট্র যেন এক গোষ্ঠীর জবরদখল না হয়। এভাবে মানব সত্তাকে আমরা জীবিত করব। আমরা বিশ্বাস করব যে আমরা আমাদের জীবন বস্তুর ঊর্ধ্বে, ভাষাগত, দেশ রাষ্ট্র, লিঙ্গ ভিত্তিক বৈষম্যের ঊর্ধ্বে কেবলমাত্র স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমাদের জীবন এবং স্রষ্টার ভালোবাসায় সব মানুষের কল্যাণ সাধনায় মানবতার রাজনীতি আমরা গড়ে তুলতে হবে এবং মানবতার রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে হবে এবং সব মানুষের কল্যাণে মানবতার দুনিয়া আমাদেরকে গড়তে হবে। সেজন্য আমরা সবাই মানুষ হিসেবে নিজেদের জীবন, ধর্ম, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্র রক্ষার জন্য মানবতার বিপ্লবে আমাদেরকে অংশগ্রহণ করা আমাদের ধর্মীয় দায়িত্ব এবং মানবিক দায়িত্ব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক সুন্দর মেসেজ দিয়েছেন, খুব শর্টকাটে। সর্বোপরি আরেকটা বিষয়, যে আমরা যে 28 ফেব্রুয়ারি আপনারা লালদিঘির মধ্যে বিশাল একটা সমাবেশ করছেন, কি বিষয় সমাবেশ করছেন, এখান থেকে কি বার্তা যাবে আসলে? আমরা সব মানুষকে নিয়ে যে ধর্মের, দেশের, জীবনের, অর্থনীতির যে সংকট চলছে, এই সংকটগুলোর কারণ কি, প্রতিকার সংকট থেকে বেরিয়ে এসে সব মানুষের জীবন স্বাধীনতা, অধিকার, রাষ্ট্রকে, ধর্মকে রক্ষার উপায় কি, সেটা তুলে ধরার জন্যই এই মানবতা রাজনীতির সমাবেশ। সর্বোপরি যারা সিএনটিভি দর্শক, কলা কৌশলী যারা দেখছেন, তাদের প্রতি কি বলবেন? জি, সিএনটিভির দর্শক এবং কর্মকর্তাবৃন্দ সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা এই চ্যানেলকে সফল করুন, এই চ্যানেলের মাধ্যমে মানুষ মানবতার মুক্তির দিশা লাভ করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছেন যে আসলে বিশ্ব মানবতার রাজনীতি, যে আসলে যিনি প্রতিষ্ঠাতা এবং বর্তমান সমসাময়িক বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন আসলে উত্তর জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের এই মুহূর্তে সংকটের সমাধান কোন জায়গায় সে বিষয়ে কিন্তু উনি বলছেন। সো দর্শক, সিএনটিভি সিটিজের সাথে থাকবেন, আবারও দেখা হবে কোনো একজন অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।